সবাই দল ছেড়ে পালিয়ে গেলেন। অথচ এই মমতা যদি আজকে কোনো গ্রাউন্ড লেভেলের কোনো ওয়ার্কারকে একটা টিকিট দিয়ে সাংসদ বানাতেন, তিনি কি মমতার পিছু ছাড়তেন? তিনি পদত্যাগ করতেন, একদিনের অধিবেশনে যেতেন না, এমন হতো? একেবারেই নয়। সেই নিচুতলার কর্মী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবসময় একেবারে ছায়াসঙ্গী হয়ে থাকতেন। আমরা তো চুরি করেছি, কিন্তু আমাদের থেকে বড় চোর হলো অভিষেক ব্যানার্জি। এনাদেরকে যদি আপনারা দলে নেন না, তবে এনাদেরকে খুব একটা বড় পদ দেবেন না, জানেন তো। আসলে ওই দুধ দিয়ে কালসাপ পোষাটা তৃণমূল কংগ্রেসের কাছে মানায়, বিজেপির কাছে মানায় না। যে বিজেপি পরিবারবাদে বিশ্বাস করে না, একজন সাধারণ কর্মীকে একটা বিধায়কের টিকিট দিয়ে কার্যত মন্ত্রী পর্যন্ত করে দিচ্ছে, প্রতিমন্ত্রী। কে কোন রাজনৈতিক দলের এত বড় ক্ষমতা রয়েছে? একটা লেগাসি বহন করা রাজনৈতিক দল রয়েছে আমাদের রাষ্ট্রে, সেই কংগ্রেস দল, যারা এতদিন ধরে গান্ধীবাদী হয়ে গান্ধী করতে করতে এতদিন ধরে আসলো, যখন গান্ধী আর কিছু পারে না, আলু থেকে সোনা বের করার চেষ্টা করেন, তখন সেই গান্ধীকে ছেড়ে খার্গের দিকে ঝোঁকা হলো। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। আপনাদেরকে গতকালও বলছিলাম যে তৃণমূল কংগ্রেস দলটা কি আদৌ ভবিষ্যতে থাকবে? এই দলটা যেভাবে ভাগ হচ্ছে, একদিকে ঋতব্রত বিধায়কদের টেনে নিচ্ছেন, প্রথমে দেখা গেল 7 জন, তারপরে এখন শোনা যাচ্ছে 70, আর সব শেষে সেটা 80-তে দাঁড়াবে কিনা, এটাও এখন বড় প্রশ্নচিহ্নের মুখে। কুণাল ঘোষ যতই মুখে বড় বড় কথা বলুন না কেন, দিনের শেষে উনি একজন জেল খাটা আসামি, এবং উনি বলেছিলেন যান মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে অ্যারেস্ট করুন। উনি সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি। সুতরাং যে এত বড় বিশ্বাসঘাতক হয়, সে কার্যত তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যাবার জন্য একেবারে প্রস্তুত রয়েছে। সুতরাং অতটা ওই কট্টরতা যদি আপনারা ভেবে থাকেন কুণাল ঘোষের রয়েছে, আপনারাও মূর্খের স্বর্গে বাস করছেন, আর ওই কুণাল ঘোষ তো মূর্খের স্বর্গে রয়েইছে। কারণ উনি ভাবছেন মানুষেরা সমস্ত একেবারে বোকার হদ্দ, মানুষ তো বোঝে না। কুণাল ঘোষের দল বদল শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা দেখতে পাবেন, মনে হচ্ছে এটা ভীষণ আজগুবি কথা, কিন্তু কুণালও ধীরে ধীরে পা বাড়াবে। তার কারণ ক্ষমতা এনাদের কাছে সব থেকে বড় ব্যাপার। অর্থাৎ রাজ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, একবার ভেবে দেখুন, এতে করে তাদের 80 জন বিধায়ক যদি দল পাল্টে ফেলেন, তাহলে আপনারা বুঝতে পারছেন সাংসদেরা পর্যন্ত, এতদিনের সেই সাংসদ, সেই কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে যাবতীয় তাদের যে প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছে, এছাড়াও দেব রয়েছে, অরূপ চক্রবর্তী রয়েছে, ইউসুফ পাঠান রয়েছে, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া থেকে শুরু করে বাপি হালদার, মানে আপনাদের প্রতিবেদন এগোলে পরে আপনারা বুঝতে পারবেন যে এনারা কতটা লোভী। একবার আপনাদের বলি, এই ইতিহাস পুনরাবৃত্তি কিন্তু হয়। অতীতে বিভিন্ন রকমের এই ধরনের ঘটনা ঘটেছে বলেই আজও তার পুনরাবৃত্তি হচ্ছে। কেউ কেউ সেই 80-70-এর দশকে অহংকার দেখিয়েছিলেন, সে সময় তাদের পতন ঘটেছে। কেউ এই 2020 সাল নাগাদ, 2021 সাল নাগাদ অহংকার দেখিয়েছে, তাদেরও পতন ঘটেছে। যদি একটা উদাহরণ আপনাদের সামনে রাখি, তবে আমাদের চলে যেতে হবে 2022 সালে। 2022 সালের 27শে সেপ্টেম্বর, সেদিন কি হয়েছিল? এই মামলাগুলো কিন্তু কোর্টে ওঠে, জানেন তো। মানে আর যখন তৃণমূল কংগ্রেস তাদের প্রতীক হারানোর একটা অবস্থায় চলে এসেছে, তারা কিন্তু কোর্টে কেস করবে। যদিও সেই কেস কতদূর চলে এবং ফল কাদের পক্ষে যায়, সেটা কিন্তু নির্ঘাত সময় বলবে। আমরা কিন্তু এই নিয়ে কোনো রকমের অবজারভেশন রাখতে পারি না। কিন্তু নাম আর প্রতীক, মানে তৃণমূল কংগ্রেসের দলের নামটা এবং এই প্রতীকটা নিয়ে আগামী দিনে মামলা হবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। কিন্তু এটা হয়েছিল 2022 সালে। DY চন্দ্রচূড়, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সে সময় সম্ভবত ছিলেন, তার নেতৃত্বাধীন 5 জন বিচারপতি একটা টিম গঠন করা হয়েছিল। তারা আসল শিবসেনা বাছাইয়ের কাজ করেছিল এবং ইলেকশন কমিশনকে সেটা দিয়েছিলেন, মানে ইলেকশন কমিশন সেই ভার তাদের দিয়েছিলেন। তো এই যখন পরিস্থিতি 2022 সালে হয়েছিল, তাতে আপনারা খুব বেশি অবাক হয়তো হননি, কারণ এর থেকে অতীতে ওই বললাম 70-80 দশকেও একই ঘটনা ঘটেছে, তার পুনরাবৃত্তি আজও হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তার প্রচ্ছন্ন অহংকার দেখিয়েছিলেন। তিনি ইন্ডি জোটের সঙ্গে বৈঠক করতেন না এতদিন ধরে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে পাঠাতেন, হয় অভিষেক যেতেন, না হয় ভার্চুয়ালি তিনি যেতেন। আর সবথেকে বড় কথা, মোদিজি পশ্চিমবঙ্গে এসেছেন, নাড্ডাজি এসেছেন, অমিত শাহজি এসেছেন, যত রকমের কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে, তাদেরকে সবসময় বুড়ো আঙুল দেখিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো ওই তাদের সঙ্গে বৈঠক করার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজন বোধ কিন্তু উনি করেননি।
28 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছে, মানে টোটাল নাম্বার। এর পাশাপাশি কিছু ওই ধরুন রাজ্যসভাতে রয়েছে। রাজ্যসভা নিয়ে একটু পরে কথা বলি, আগে আসি লোকসভাতে। 28 জনের মধ্যে 20 জন অলরেডি ছেড়ে পালিয়েছেন তৃণমূল কংগ্রেস। আর এর মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি আর কেউ নন, বারাসাতের সাংসদ সেই কাকলি ঘোষ দস্তিদার, যিনি পাক্কা একেবারে বলা চলে যে খাঁটি তৃণমূল। কারণ এই খাঁটি তৃণমূলীরা সাধারণত পুরনো তৃণমূল হয়ে থাকেন এবং এনারা দলের অভ্যন্তরে থেকে দলের বিনষ্ট কি করে করতে হয় ভালো রকমে এনাদের সেটা জানা রয়েছে। এটা হলো এনডিএতে যাবার একটা আগের পদক্ষেপ। মানে তৃণমূল কংগ্রেসে থেকে আপনি সাংসদ পদ রেখে তারপরে দাঁড়িয়ে আপনি বিজেপির সাপোর্ট করবেন বিজেপিকে, নাকি বিজেপির বিরোধিতা করবেন সেটা না হয় মানুষ দেখবেন। কিন্তু একবার আপনি ভাবুন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সাংসদদের হয়ে প্রচার করলেন, তার পার্টির এতগুলো টাকা তাদের পেছনে লাগালেন, সবটাই তো বৃথা গেল। এই দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হয়তো তাদের থাকাটা কাম্য বলেই মনে হয়। কিন্তু এনারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছে তখন আর ওই চশমা পরে আমাদেরকে দেখতে হবে না, খালি চোখেই আমরা দেখতে পাচ্ছি যদি এনারা বিজেপিতে যোগ দেন, বিজেপির খারাপ সময়ে বিজেপিকে লাথি মারতে একবারও এনারা ভাববেন না। বিজেপির উদ্দেশ্যে একটা সাজেশন বলতে পারেন, বা বলুন এতদিন ধরে রাষ্ট্রবাদী খবর করছি, এটুকু তো বলাই যায়, এটুকু তো বলতেই পারি, এটুকু অধিকার রয়েছে। সুতরাং যেটা বলছিলাম, এনাদেরকে যদি আপনারা দলে নেন না, তবে এনাদেরকে খুব একটা বড় পদ দেবেন না, জানেন তো। আসলে ওই দুধ দিয়ে কালসাপ পোষাটা তৃণমূল কংগ্রেসের কাছে মানায়, বিজেপির কাছে মানায় না। যে বিজেপি পরিবারবাদে বিশ্বাস করে না, একজন সাধারণ কর্মীকে একটা বিধায়কের টিকিট দিয়ে কার্যত মন্ত্রী পর্যন্ত করে দিচ্ছে, প্রতিমন্ত্রী। কে কোন রাজনৈতিক দলের এত বড় ক্ষমতা রয়েছে? একটা লেগাসি বহন করা রাজনৈতিক দল রয়েছে আমাদের রাষ্ট্রে, সেই কংগ্রেস দল, যারা এতদিন ধরে গান্ধীবাদী হয়ে গান্ধী করতে করতে এতদিন ধরে আসলো, যখন গান্ধী আর কিছু পারে না, আলু থেকে সোনা বের করার চেষ্টা করেন, তখন সেই গান্ধীকে ছেড়ে খার্গের দিকে ঝোঁকা হলো, বাধ্য হয়ে কার্যত। সুতরাং চেষ্টা তো হয়েছিল, এই গান্ধীকে এস্টাবলিশ করার চেষ্টা চলেছিল, সেটা হয়তো হয়নি। কিন্তু আপনাদের কিছুক্ষণ আগে পর্যন্তও বলছিলাম রাজ্যসভার কথা। তো রাজ্যসভায় দাঁড়িয়ে কোয়েল মল্লিক এবং সুখেন্দু শেখর রায় এনারা কিন্তু ইস্তফা দিয়ে ফেলেছেন। এবার আমার প্রতিটা প্রতিবেদনে যখনই কোনো অ্যাক্ট্রেসের নাম আসে বা অ্যাক্টরদের নাম আসে, আমি আপনাদের একটাই কথা বলি, যার প্রফেশনে যাকে মানায়। মানে অন্যান্য প্রফেশন থেকে আসলে তাও মানা যায়, কিন্তু এই যে অ্যাক্ট্রেস এবং অ্যাক্টরেরা আসেন, এদের ক্ষেত্রে আমি সবার কথা বলবো না, প্রায় 90% এমন রয়েছেন যারা কিন্তু দলটাকে ভালোবেসে করেন না, মানুষের জন্যও করেন না, যতই মুখে বলুন না কেন। দিনের শেষে নিজেদের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স একটা নিতে আসেন এনারা, স্বাদ গ্রহণ করতে আসেন। এতে করে একজন প্রকৃত অর্থে যিনি প্রাপক, তার কিন্তু সেই প্রাপ্তিটা হয় না। যে 2000 সাল থেকে পার্টি করছে সে কিন্তু পদ পেল না, কিন্তু এই যারা রয়েছেন কোয়েল মল্লিকের মতো, এনাদেরকে কখনো দলে নেওয়াটা উচিত নয়। এনারা দলে আসলো, একবার ভাবুন কোয়েল মল্লিকের বিষয়টা। ইনি দলে এসেছেন এই সম্ভবত এপ্রিল মাসে, মানে এপ্রিল মাসের সাংসদ হলেন, আর এই 1 মাস 2 মাসের মধ্যে ইনি পদত্যাগ করে ফেলছেন। ইনি আজ পর্যন্ত একটা অধিবেশনে পর্যন্ত গেলেন না। তাহলে এনাদেরকে আনা মানে আপনি কাদের প্রতিনিধিত্ব করাচ্ছেন? কেনই বা এনাদেরকে টিকিট দিচ্ছেন? এইগুলো তো বেসিক কয়েকটা কোশ্চেন আপনাদের সামনে রাখছি। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন করতে ব্যর্থ হচ্ছেন, তখন দাঁড়িয়ে এই ধরনের অভিনেত্রী, চটি চাটা অভিনেত্রীদের এনে উনি বার্তা দিতে চাইছেন যে এই চটি চাটাদের দিয়ে উনি ওনার যে দুর্নীতি সেটা হয়তো ঢাকবেন। সেটা আর হলো না। এই রচনা বন্দ্যোপাধ্যায়, এনারা কি করলেন? সবাই দল ছেড়ে পালিয়ে গেলেন। অথচ এই মমতা যদি আজকে কোনো গ্রাউন্ড লেভেলের কোনো ওয়ার্কারকে একটা টিকিট দিয়ে সাংসদ বানাতেন, তিনি কি মমতার পিছু ছাড়তেন? তিনি পদত্যাগ করতেন, একদিন অধিবেশনে যেতেন না, এমন হতো? একেবারেই নয়। সেই নিচুতলার কর্মী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবসময় একেবারে ছায়াসঙ্গী হয়ে থাকতেন। কিন্তু সেটা তো হলো না, হয়নি। কারণ ওই যে অতি চালাকের গলায় দড়ি। 1998 সাল নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়েছিলেন। কেন কংগ্রেস ছেড়েছিলেন মমতা? দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তার স্বার্থ চরিতার্থ করতে গিয়ে অনেককে বলির পাঠা বানিয়েছেন, অনেককে। শুধুমাত্র বাদ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো না অন্য কেউ, তার নিজের আত্মীয় কেউ হন কিনা সেটা নিয়েও এখন বড় প্রশ্ন ওঠে। কারণ তার অনেকগুলো ভাইপো রয়েছে, অনেক মানে ভাই রয়েছে, ভাইয়ের ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, কিন্তু ওনার সব থেকে বেশি স্নেহধন্য হলো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন বলুন তো? এই প্রশ্নটা আজও কেউ রাখতে পারল না। কেন কেউ রাখতে পারছে না?
একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, সে কারণেই হয়তো। কিন্তু কংগ্রেস কেন ছাড়লো, আমাদের যেটা আলোচনা চলছিল, 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে দিলেন। তার কারণ ছিল তাকে এই কংগ্রেসের রাজ্য সভাপতি করা হয়নি, তার জন্য তার গোসা হয়। অর্থাৎ ওনার বরাবরেরই একটা ইচ্ছা ছিল যে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হব, কারণ কংগ্রেস দলে তো যে সভাপতি সেই প্রধানমন্ত্রী, যে সভাপতি সেই মুখ্যমন্ত্রী। সুতরাং এনারা কর্পোরেট ওয়েতে তাদের দল চালান, এনাদের কোনো ওই আইডিওলজির বালাই নেই। যদি আইডিওলজি কারোর থাকে তবে ওই বাম যারা রয়েছে এতটাও আইডিওলজি ভালো নয়, এই কট্টরতা এসএফআইদের, যারা 1 ইঞ্চি মাটি মানে ছাড়তেও কিন্তু রাজি হয় না, যাদের কাছে দলটাই সব, দেশটা কিচ্ছু নয়। মানে দেশ যাক চুলোয়, আমরা ওই ফিলিস্তিনে চলে যাই, আমরা পাকিস্তানে চলে যাই, বাংলাদেশে চলে যাই, কিন্তু আমার পাশে মুর্শিদাবাদে কি হচ্ছে আমরা সেটাকে জানতে পারি না, বাংলাদেশে দাঁড়িয়ে হিন্দু নির্যাতন সেটাও জানতে পারি না। তো এনাদের নিয়ে যত কম কথা বলা যায় ততটাই ভালো। আপনাদের বলছিলাম কতগুলো সাংসদদের কথা। প্রথমত কাকলি ঘোষ দস্তিদার, যিনি শুরু থেকে ওই ঋতব্রতর আগে থেকেই চালু করেছিলেন যে সাংসদদের এই পরিস্থিতি রয়েছে আর সবটাই দায়ী রয়েছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমরা তো চুরি করেছি, কিন্তু আমাদের থেকে বড় চোর হলো অভিষেক ব্যানার্জি। এটাই তো কাকলি দেবীর একেবারে বক্তব্য, যদি আমরা জিস্ট ধরি, সারসংক্ষেপ ধরি। এর পাশাপাশি শতাব্দী রায়, যিনি এতদিন ধরে বীরভূমে দাঁড়িয়ে সাংসদ হলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা ছিলেন, অথচ ইনিও কিন্তু আজ মমতার সঙ্গে নেই। আপনি দেখুন প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, বাপি হালদার, জুন মালিয়া, এই জুন মালিয়ারা কতই না বড় বড় কথা বলেছেন, দিলীপ বাবুর নামে বিভিন্ন রকমের কুৎসা রটিয়েছিলেন, অথচ আজ এই ফর্সা, যিনি দিলীপ বাবুর ভাষায় ফর্সা অভিনেত্রী, কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন। অরূপ চক্রবর্তী রয়েছে, দেব রয়েছে, রচনার বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান রয়েছে, এবং পার্থ ভৌমিক। এই পার্থ ভৌমিক মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন যেভাবে ঘুরেছেন যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, আপনারা সবটাই হয়তো দেখেছেন। কিন্তু এনারা দল ছাড়লেন কেন, একটা বড় প্রশ্ন। দেখুন, আপনাদের গতকালকে নিউজে বলছিলাম যে একটা আনন্দবাজারের পেইড প্রতিবেদন দেখছিলাম, যেটা পয়সা দিয়ে সেই পেইড প্রতিবেদনগুলো কিনে দেখতে হয়। তো সেখানে দেখছি এক সাংসদ নাকি বলেছেন যে অনেককে ফোন করে করে বলা হয়েছে সাংসদগুলোকে যে আমরা পয়সা দেব, বা ভয় দেখাচ্ছিলেন। এই দুটো, মানে লোভ এবং ভয়, অর্থাৎ ফিয়ার অ্যান্ড গ্রিড, এই দুটোই দেখানো হয়েছে। আজ আমরা তার নাম জানতে পারলাম, প্রকাশ্যে এসেছে টেলিভিশনের, সেটা হলো সৌগত রায়। ওনার বক্তব্য রয়েছে যে ওনার কাছে নাকি ফোন এসেছে, প্রথমে ওনাকে হুমকিও দেওয়া হয়, আবার তারপরে ওনাকে লোভও দেখানো হয়। এখন কতটা কি বিশ্বাসযোগ্য ওনার মন্তব্য, সেটাও আবার ভাবার বিষয় রয়েছে। 1977 সালে লোকসভায় একটা ভোট হয়েছিল, জানেন তো? সেই সময় থেকেই শুরু হয়েছে এই ধরনের যে দলবদল, মানে দলবদল না করেও আপনি দলটার সিম্বলটাকে চুরি করে ফেলছেন। আপনি দলের সিম্বল যদিও না চুরি করতে পারেন, দলকে ক্ষমতাচ্যুত করে ফেলছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে তার ভাইপো রয়েছে সেই অভিষেক ব্যানার্জি, তাকে আজকে যখন ক্ষমতা ছাড়তে হচ্ছে, তখন দাঁড়িয়ে একটাই প্রশ্ন ওঠে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন যে 21টা করে গাড়ি যেত, সেই 21টা গাড়ি এবং তার বৈভব, সাংসদ, মাত্র একটা সাধারণ সাংসদের যদি এত ক্ষমতা থাকে, প্রশাসনিক বৈঠকে সাংসদ থাকছেন, সাংসদের নির্দেশ ছাড়া কোনো রকমের বদলি হয় না পুলিশ প্রশাসনে। সুতরাং এইগুলোকে দেখেই কি আজ সাংসদ যারা অন্যান্য রয়েছে, রচনা থেকে কাকলি, সকলের কি গোসা এই কারণেই হয়েছে, নাকি সত্যি সৌগতবাবুর কথাটাই ঠিক যে বিজেপি নেতৃত্বের তরফ থেকে ফোন করে করে তাদেরকে হুমকি এবং লোভ দুটোই দেখানো হয়েছে? সবটাই প্রশ্ন। কিন্তু এই যে বলছিলাম আপনাদের 1977 সালে লোকসভা ভোট হয়েছিল, সেই সময় ভরাডুবি দেখা গিয়েছিল, এবং এর ফলে 1978 সালে কংগ্রেসে দাঁড়িয়ে বিরাট একটা ভাঙন হয়। এবার আপনারা দেখুন, সে সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তো 153 জন তাদের সাংসদ ছিল। এবার তার মধ্যে থেকে লোকসভায় দাঁড়িয়ে 76 জন সেই দল ছেড়ে দিয়েছেন, অর্থাৎ ক্ষমতাচ্যুত হয়ে গেলেন ইন্দিরা গান্ধী। চারিদিকে একটা শব্দ উঠতে লাগলো, সবাই পরিচিত হয়ে গেলেন এই শব্দের সঙ্গে, গাই বাছুর। ইন্দিরা গান্ধীকে গাই বাছুর বলে সকলে কিন্তু বলতে শুরু করলেন, সম্বোধন করতে শুরু করলেন। কিন্তু এই পরিস্থিতি আজও বর্তমান, আজও ভীষণ রেলেভেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়েরও একই পরিস্থিতি চলছে। উনি আগামী দিনে উনি একটা সিটও পান কি না সেটাও আপনারা দেখতে পাবেন, 1-2 সিট হয়তো পাবেন আগামীতে, মানে বামের থেকেও মহাশূন্য হয়তো তারা যেতে পারেন। কিন্তু তারা কিন্তু দমে যাওয়ার পাত্র নয়, যা দেখা যাচ্ছে। আপনাদের গতকালও বলেছিলাম যে তৃণমূল মামলা করতে পারে কলকাতা হাইকোর্টে।
তো কলকাতা হাইকোর্টে সত্যি আজ একটা দেখছি মামলা হয়েছে, শোভনদেব চট্টোপাধ্যায় একটা মামলা করেছেন, যে মামলার শুনানি হতে পারে বৃহস্পতিবার বলে খবর রয়েছে। ঋতব্রত কেনই বা সেই পদটা পাচ্ছে বিরোধী দলনেতার, এটাকে চ্যালেঞ্জ করে শোভনদেব বাবু কিন্তু কোর্টে চলে গিয়েছে। এটা নেহাত তার নিজের সিদ্ধান্ত নয় বলে আমারও মনে হয়, আপনাদেরও খালি চোখে বুঝতে পারছেন। মমতা ব্যানার্জি প্রেশার দিচ্ছে হয়তো তাকে, নইলে এই বয়স্ক শোভনদেব চট্টোপাধ্যায় কেনই বা এতটা মানে পাওয়ারের জন্য তো এতটা তিনি লোভী হতে পারেনি না, তাও আবার মাত্র কয়েকটা বছরের জন্য বিরোধী দলনেতা হওয়া। সেটা আগামী দিনে দেখা যাবে কতদূর কি এগোয় এই শুনানি বৃহস্পতিবারে। বীরভূমের সাঁইথিয়াতে দেখা যাচ্ছে যে পুরসভা থেকে ইস্তফা দিয়ে ফেলছেন যিনি পুর প্রশাসক রয়েছে। কলকাতায় ববি হাকিম ছেড়ে দিচ্ছে। তারপরে ধরুন ওই রত্না চট্টোপাধ্যায় সম্ভবত তার নাম, তিনিও মাফ করবেন কৃষ্ণা চক্রবর্তী, তিনিও কিন্তু ছেড়ে দিচ্ছেন পুর প্রধান এর পদ, যেটাকে মেয়র বোধহয় সম্ভবত, সেই মেয়রেরা তাদের পদত্যাগ কিন্তু জারি রেখেছেন। কিন্তু এখন যখন বিধাননগর কলকাতায় দাঁড়িয়ে মেয়র পদ তারা ছাড়ছেন, তখন দেখা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলো, এই ধরুন বীরভূম, সেই সমস্ত জায়গাতেও কিন্তু এখন পদত্যাগের হিড়িক লেগে গিয়েছে। সাঁইথিয়াতে বললাম এক্ষুনি পদত্যাগ হয়েছে। এর পাশাপাশি পূর্ব বর্ধমানের মেমারি পুরসভাতে ইস্তফা চলেছে, প্রায় 11 জন কাউন্সিলর কিন্তু ইস্তফা দিয়ে ফেলেছেন। এবার আপনাদের একটা খালি চোখে দেখার মতো বিষয় বলি, যারা যারা পদত্যাগ করছেন আপনাদের ধরে নিতে হবে যে এনাদের মধ্যে গলদ রয়েছে। আপনি একবার ভাবুন, যারা ক্ষমতায় আসার জন্য এতকাল লড়াই করলো, এই ক্ষমতায় এসে গেলেন, আসার পরে তারা ক্ষমতাচ্যুত হচ্ছেন সদিচ্ছায়। তার মানে এতদিন ধরে গোগ্রাসে গেলা হয়েছে, এখন পদত্যাগ করে দায়সারা ভাব দেখাতে চাইছেন। আমরা তো কিছু জানি না, প্রশাসক করেছে, অন্য প্রশাসক করেছে, আমাদের তো কিছু জানে না, আমাদের পদেই নেই, আমাদের কি দোষ দেবে? এই পরিস্থিতি যাতে না হয় সেটা শুভেন্দু অধিকারীর তাকানো উচিত। যতই ওনাদের কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানশালজি বলুক না কেন যে দলে কিন্তু নিতে হবে মানুষদের, আমরা কাউকে নেব না এমন বললে হবে না। দলে লোকজনদের নিলে পরেই দলটা আরও বড় হবে, বর্ধিত হবে, এক্সটেন্ডেড হবে। কিন্তু এই সুনীল বানশাল দিনের শেষে অন্য রাজ্যের মানুষ, উনি তো বুঝবেন না পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি। আজ আপনি দেখুন, একটি বিধানসভা কেন্দ্রে যখন বিজেপি থেকে এক প্রার্থী দাঁড়াচ্ছেন এবং বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলে যাচ্ছেন, তারপরে আবার তৃণমূল থেকে যখন দাঁড়াচ্ছেন ওনাকে একেবারে ঘাড় ধরে মানুষ বিদায় করছে। কারণ একটাই, মানুষ কিন্তু ওই বিধায়কের মুখ দেখে ভোট দেয়নি, একটাই মুখ দেখেছে, সেটা হলো নরেন্দ্র মোদী। আর কোনো মুখ নয়, না শুভেন্দু অধিকারী, না দিলীপ ঘোষ, না সুকান্ত, না ওই যিনি রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কারোর মুখ দেখে কিন্তু এই পশ্চিমবঙ্গে ভোট হয় না। বিজেপির সিম্বল দেখে, বিজেপির উন্নয়ন দেখে ভোট হয়েছে। সুতরাং কেউ ওই নিজেকে রাজা ভাবতে শুরু করলে কিন্তু মুশকিল রয়েছে। আগে ভাগেই আপনাদের বলি, অহংকারটাকে একটু প্রশমিত করে রাখুন ভাই বিজেপির দল, নইলে পরে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা হয়েছে আপনারা তো দেখেছেন। অহংকার পতনের মূল পশ্চিমবঙ্গবাসী বারংবার সেটা দেখিয়েছে, 15 বছরেই দেখিয়ে ফেললেন। আর বিজেপি যেহেতু ক্ষমতায় এসেছে, আগামী দিনে বিজেপি কি করে, বর্তমানে দাঁড়িয়ে বিজেপি যে হারে ডেভেলপমেন্ট করছে তাতে করে দেখা যাচ্ছে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা দিবা স্বপ্ন ছাড়ার কিছু নয়। আপনাদের বলি, এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জোর জল্পনা চলছে ঠিকই, কিন্তু এই মমতা না মানে পাকা খিলাড়ি, কাঁচা খিলাড়ি নয়। কারণ ইনি দুবার রেলওয়ে মিনিস্টার হয়েছে, মানে ক্ষমতার কাছে পিঠে কিন্তু ইনি বহু সুদূর অতীত থেকে রয়েছেন। শুভেন্দু অধিকারীর থেকেও ইনি পুরনো এবং দক্ষ রাজনীতিবিদ, আন্দোলন করে রাজনীতিতে এসেছেন। ইনি মানে মিনিস্ট্রি অফ কোলের দায়িত্বে ছিলেন, কয়লা, তার ভাইপো যেটা চুরি করেছেন বলে অভিযোগ ওঠে। হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের যে মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রি সামলেছেন। ইউথ অ্যাফেয়ার্সের অ্যান্ড স্পোর্টস, এই মিনিস্ট্রিটাও উনি সামলেছেন। উনি উইমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এই মিনিস্ট্রিও সামলেছেন। তাহলে একবার ভাবুন, যে 2, 3, 4, 5, 6টা প্রায় 6-7টা মিনিস্ট্রি, কেন্দ্রীয় স্তরের মিনিস্ট্রি সামলেছেন, যে সে কি কাঁচা খিলাড়ি? ইনি তো কাঁচা খিলাড়ি মোটেও নন। তাই বিজেপির এখন থেকেই সাবধান হয়ে যাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কি ধরনের নাটক বা কি ধরনের ওই নাট্য পরিবেশনা করেন, সেটা নিয়ে কিন্তু বিজেপির আগে ভাগে ভেবে রাখা উচিত। আর প্রয়োজনে চারিদিকে পুলিশ পিকেটিং বাড়িয়ে দেওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও পুলিশ রেখে দেওয়া উচিত। নইলে উনি বলবেন, নিজের বাড়ি নিজে ভেঙে বলতে পারেন হয়তো যে আমার বাড়ি বিজেপি কর্মীরা এসে ভেঙেছেন, বা ডেমোক্রেসি নিয়ে বিভিন্ন রকমের উচ্চবাচ্য করতে পারেন। মানে এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় দমে যাওয়ার পাত্রী নয়, এটা
ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন, কারণ সুদূর অতীত থেকে ওনার অ্যাটিটিউড কিন্তু ভীষণ অন্য রকমের চলেছে। 1984 সালে কমিউনিস্টকে হারিয়েছিলেন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তখন যখন সাধারণ জেনারেল ইলেকশন হয়েছিল ওই লোকসভায়, সে সময় সোমনাথ চ্যাটার্জি, যাকে বাম জমানার একেবারে হেভিওয়েট বলে ধরে নেওয়া হয় যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে, এনাকে পর্যন্ত হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোমনাথ চ্যাটার্জি। এবং এইখান থেকেই ওনার সূচনা হয়েছিল কনিষ্ঠতম সাংসদের জার্নি। মানে কংগ্রেস তাকে কত বড় বড় পদ দিয়েছে, আজ সেই কংগ্রেসকে উনি অমান্য যখন করেছেন 2011 থেকে 25-26 পর্যন্ত, তারপরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী দিন হলো একবার ভেবে দেখুন। তাকে সেই কংগ্রেসের সঙ্গে আজ বৈঠক করতে হচ্ছে, ইন্ডি জোটে খার্গের পাশে বসে তাকে চুপ করে বসে থাকতে হচ্ছে, সোনিয়া গান্ধীর সঙ্গে হাত মেলাতে হচ্ছে, রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলাতে হচ্ছে, যাদেরকে উনি আগে মানতেনই না। উনি বলতেন ইন্ডি জোটের মুখ আমাকে করা হোক, মানে নিজেই বলে দিতেন, কেউ ভ্যালিডেশন না দিক, আমি আমার ভ্যালিডেশন নিজেই দিতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় এমনই নেত্রী। তো আগামী দিনে কি হয়, তার পদক্ষেপ কি থাকে, তার দলটাই উঠে যায় নাকি তিনি আবার কামব্যাক করেন, সবটাই সময় বলবে নিশ্চিতভাবে। কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আপনাদের মতামত, এতে করে আপনাদের মতামত অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।